তোমরা ইতিমধ্যেই দেখেছো যে তোমাদের রিসেপ্টর থেকে যার মাধ্যমে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছচ্ছে সেইগুলোকে কি বলবো? তোমাদের 3 প্রকার চলন রয়েছে, ট্রপিক চলন, ট্যাকটিক চলন আর নিউরনের ছবি আঁকতে অনেকেরই প্রবলেম হয়। আমি খুব ইজি একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তোমাদের ফার্স্ট সামেটিভে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে তোমাদের ক্লাস 10-এর জন্য ফার্স্ট সামেটিভের সাজেশন নিয়ে কিন্তু চলে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে তোমাদের ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটাই রেগুলার ওয়েতে দেওয়া হচ্ছিল, কিন্তু লাস্ট উইক সেটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কারণ সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, আর সেই সামেটিভ এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেট, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে কিন্তু চলে এসেছি। আর এই সাজেস্টিভ কোশ্চেনগুলো যদি খুব তোমরা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের এক্সাম খুব ভালো হবে, আর অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রত্যেককে বলবো তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই খুব ভালো করে দেখবে। প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেল একটু বলে দেব, কোথা থেকে কোন জায়গাগুলো পড়তে হবে, কোন চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তোমাদের ফার্স্ট সামেটিভে? আচ্ছা, তোমরা যেহেতু প্রথমবার এক্সাম দিচ্ছ, তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 40 মার্কসে তোমাদের এক্সাম হবে। তাই ফুল মার্কস হয়ে যাচ্ছে 40, আর তার জন্য তোমরা টাইম পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো এই 40 মার্কসের মধ্যে তোমাদের কি কি ধরনের কোশ্চেন আসবে? প্রথমেই তোমরা শর্ট কোশ্চেন বা এমসিকিউ পেয়ে যাচ্ছ 10টা। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন থাকবে 10টা, এখানে চলে গেল 10 নাম্বার। তারপরে থাকছে তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন, তার মধ্যে তোমরা শূন্য স্থান পূরণ পাবে, সত্য মিথ্যা বাছাই করো সেটা পাবে। তার মধ্যে 1 নাম্বারের অর্থাৎ এক কথায় উত্তর দাও এরকম কোশ্চেনও তোমরা ওর মধ্যে কিন্তু পাবে। তো বিভিন্ন ধরনের কোশ্চেন মিক্স করে কিন্তু তোমাদের আর বাকি 10টা এসএ কিউ তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এসএ কিউ তোমরা পাচ্ছ আরও 10টা। তো হয়ে গেল এখানে 20 নাম্বার। আর বাদ বাকি কি আসবে? বাদ বাকি রইলো তোমাদের 2 মার্কসের কোশ্চেন, যেগুলো একটু ডেসক্রিপটিভ, তোমাদের কিন্তু একটু লিখে আনসার দিতে হবে। তো 5খানা থাকছে তোমাদের ডেসক্রিপটিভ। দু নাম্বার করে থাকবে 5টা, তাহলে এখানে যাচ্ছে 10 নাম্বার। আর থাকবে লং আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ ব্রড কোশ্চেন, যার মধ্যে তোমরা ছবি পাবে, যার মধ্যে বড় এক্সপ্লানেশন তোমাদের করতে হবে, সেরকম 5 নাম্বারের কোশ্চেন তোমরা পেয়ে যাবে 2টো। তাহলে লং আনসার টাইপ কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ 2টো, সেটা হচ্ছে 5 নাম্বারের 2টো কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ 10। তো এই হচ্ছে তোমাদের টোটাল 40 মার্কসের কোশ্চেন সেট। তো এই রকম কোশ্চেন সেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এবার এখানে একটা কথা বলবো, 5 নাম্বারে যে কোশ্চেনটা পাচ্ছ তার মধ্যে একটা ডায়াগ্রাম মাস্ট, অবশ্যই এখানে কিন্তু একটা ডায়াগ্রাম থাকবে, অর্থাৎ তোমাদের ছবি এঁকে পয়েন্ট আউট করতে হবে। তো এই ছবিগুলো প্রত্যেককেই বলবো আগে যে কোশ্চেন পাওয়ার আগে কিন্তু এই ছবিটা ভালো করে এঁকে নেবে, কারণ শেষের দিকে অনেকে প্রথমে শর্ট কোশ্চেন করতে থাকে, তো শেষের দিকে গিয়ে কি টাইম পাওয়া যায় না, ছবিটা ভালো করে আঁকা যায় না। তো প্রত্যেককে বলবো ছবিটা আগে সুন্দর করে এঁকে নেবে। তোমরা 5 নাম্বার কোশ্চেনে যে ডায়াগ্রামটা পাবে সেটা আগে ভালো করে ড্র করে পয়েন্টিং করে তারপরে বাকি শর্ট কোশ্চেন করা স্টার্ট করবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু একদম একটা ছবি আঁকতে খুব বেশি সময় লাগবে না, সেই ছবিটা আঁকলে তোমরা প্রপার এই 5 নাম্বার কিন্তু পেতে পারো, খুব ভালো। তো এই গেল তোমাদের কোশ্চেন সেট। তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভের সিলেবাসে কি কি রয়েছে? ফার্স্ট সামেটিভের সিলেবাসে তোমাদের প্রথম 2টো চ্যাপ্টার রয়েছে। তো সেখান থেকে কোন কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট চলো দেখে নিই। তো প্রথমে চলে আসছি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের যে ছবির কথা বললাম, যে ডায়াগ্রাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এক নিউরনের চিত্র। ঠিক আছে, নিউরনের চিত্র, আর খুব সহজ ওয়েতে নিউরন তোমরা কিভাবে আঁকবে। দেখো এখানে 2টো ছবি আমি দিয়েছি, এক হচ্ছে নিউরনের চিত্র, আদর্শ নিউরন, আর একটা হচ্ছে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র। ঠিক আছে, এই 2টো ছবি কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও চোখের ছবি রয়েছে, চোখের ছবিটাও গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ছবিগুলো একটু ভালো করে দেখবে। দেখো নিউরনের ছবি আঁকতে অনেকেরই প্রবলেম হয়, আমি খুব ইজি একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই ছবি আঁকতে সমস্যা হয়, তো এরকম একটা রাউন্ড করে নেবে,
দিয়ে কয়েকটা জায়গায় এরকম গ্যাপ মুছে নেবে পেন্সিল দিয়ে, যেহেতু তোমরা ছবিটা আঁকছো। তো এইভাবে প্রত্যেকটা অংশ কিন্তু ড্র করবে। এটা হচ্ছে একদম ইজি ট্রিক নিউরন আঁকার, ঠিক আছে? তো এইভাবে, আর এই একটা অংশ আমরা কি করব, একটা অংশ এইভাবে বাড়িয়ে দেব। এখানে চলে যাচ্ছে এটা প্রান্তপুরুষ, ঠিক আছে? আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অ্যাকশন। তো এখানে তোমরা আরো দুটো অংশ বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে? এরকম ভাবে। আর এই জায়গা থেকে এরকম, এগুলো কি ডেনড্রাইট, তাই না? এগুলো হয়ে যাচ্ছে ডেনড্রাইট। তো ডেনড্রন থেকে কি নির্গত হয়েছে, ডেনড্রন থেকে এই শাখা প্রশাখাগুলোকে বলে থাকি আমরা ডেনড্রাইট। তাহলে এই যে পুরো অংশটা হয়ে গেল, এটাকে তোমরা মার্ক করবে কোষ দেহ বলে, এটাকে মার্ক করবে কোষ দেহ বলে। আর বাদবাকি যে অংশটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই পুরো অংশটা কি, এই পুরো অংশটা হয়ে যাচ্ছে অ্যাকশন। তো এই প্রধান দুটো ভাগে তোমরা ভাগ করে দেবে। আর যে কোনো ছবির পয়েন্টিং একদিকে করার চেষ্টা করবে, যে কোনো একদিকে একটা স্কেল দিয়ে মার্ক করে নেবে, তারপর সেখানে তোমরা পয়েন্টিং করতে পারো। তো এই নিউরনটাকে তোমরা এরকম বাঁকাভাবেও করতে পারো, সোজাভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সাইডে ধরে এরকম একটা দাগ দিয়ে নেবে, এরকম। তো যে কোনো পয়েন্টিং করতে গেলে তোমরা কি করবে, এই জায়গা থেকে কিন্তু এই দিকে নিয়ে আসবে। যেমন এটা কি, এটা হয়ে যাচ্ছে প্রান্তপুরুষ, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাকশনের মধ্যে কি কি থাকে? অ্যাকশনের মধ্যে থাকবে মায়োলিন সিথ থাকবে, তাই না? তাহলে এখানে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে নিউরিলেমা। এই অংশগুলো চিনতে অনেকেই ভুল করে। এই যে ব্লু কালার দিয়ে যেটা আমি আঁকছি, এখানে আমি দুটো দেখাচ্ছি। এই যে ব্লু কালারের যে আবরণীটা আঁকলাম, এটা হচ্ছে কি নিউরিলেমা, ঠিক আছে? তাহলে এটাকে আমি পয়েন্টিং করে দেবো এইভাবে, নিউরিলেমা। আচ্ছা, নিউরিলেমার ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে মায়োলিন সিদ। তাহলে এই ভেতরে প্রেজেন্ট থাকবে কি, এই ভেতরটা এরকম ভরাট করে দেবে। আমি একটাতেই দেখাচ্ছি, প্রত্যেকটাতে এরকম দেখাবে। এগুলো হচ্ছে মায়োলিন সিদ, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কি মায়োলিন সিদ, ঠিক আছে? আর কি রয়েছে এই জায়গায়, নিউরিলেমার মাঝখানে থাকবে সোয়ান কোষ। নিউরিলেমার মাঝে কি থাকে, সোয়ান কোষ প্রেজেন্ট থাকে, এখানেও রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি সোয়ান কোষ, হয়ে গেল। আর এই যে পুরো অংশটা, দুটো নিউরিলেমার মাঝখানে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটাকে আমরা কি বলবো, এই যে ফাঁকা স্থান, এই স্থানটাকে আমরা কি বলবো, র্যানভিয়ারের পর্ব। এটাকে বলছি র্যানভিয়ারের পর্ব। তাহলে এটা আমাদের অ্যাকশনের পার্ট হয়ে গেল। অ্যাকশনের পার্ট ছাড়া আর এখানে কি কি রয়েছে, এই যে জায়গাটা, এখানের এই জায়গাটাকে বলা হয় কি অ্যাকশন হিল্ক। অ্যাকশন হিল্ক মানে কোষ দেহের যে স্থান থেকে অ্যাকশন নির্গত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো অ্যাকশন হিল্ক। আচ্ছা, তাহলে এই পুরো অ্যাকশন আমাদের কমপ্লিট। এইবার এখানে কি দেখতে হবে, দেখো প্রত্যেকটা পয়েন্টিং তো তোমাদের করতে হয় না, তোমাদের কিন্তু পয়েন্টিংগুলো চিনে রাখতে হবে, কারণ তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে 4 থেকে 5টা। সেই 4 থেকে 5টাই কিন্তু তোমাদের করতে হবে, এক্সট্রা করলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো এক্সট্রা কেউ করবে না যে আমি সব কটা জানি বলে আমি সব কটা করে দেবো, তা কিন্তু নয়। কোশ্চেনে যে কটা লেবেলিং মেনশন করা থাকবে সেই কটাই কিন্তু তোমরা করবে, তার বেশি কিন্তু করবে না। আচ্ছা, তাহলে এর মধ্যে কি থাকবে, একটা নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে কি একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ডেনড্রন কোনগুলোকে বলবো, এইগুলো হয়ে যাচ্ছে ডেনড্রন, আর এইগুলো হয়ে যাচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো তৈরি হবে সেগুলো হয়ে যাচ্ছে ডেনড্রাইট, এগুলো হয়ে যাচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে? আর কোষদেহের মধ্যে কি থাকে, এরকম অনেকগুলো মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এরকম অনেকগুলো মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে। মাইটোকন্ড্রিয়া।
আর কিছু দানাদার বস্তু প্রেজেন্ট থাকে যেগুলোকে বলা হয় কি নিজল দানা। এরকম অনেকগুলো দানাদার বস্তু দেখতে পাওয়া যায়, এগুলোকে আমরা কি বলছি, নিজল দানা। আদার্স কোষে যা যা থাকে তাই সমস্ত কিছুই রয়েছে। তো এই কটা পয়েন্টিং কিন্তু তোমাদের চিনে রাখতে হবে একদম। তাহলে এই কটা চিনে রাখলে তোমরা নিউরনের ছবি খুব ভালোভাবে আঁকতে পারবে এবং সেখান থেকে সমস্ত লেভেলিংগুলো তোমরা করতে পারবে। তো এইভাবে প্রত্যেকের ছবিটা এঁকে ফেলবে। নেক্সট কি আছে, নেক্সট আছে দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র, যেখানে আমাদের কি কি পয়েন্টিং করতে বলেছে, যে সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র কোনটা, চেষ্টীয় স্নায়ু, সংবেদী নিউরন, গ্রাহক আর সংযোগী নিউরন। তো এই লেভেলিংগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই ছবিটাও বইতে পেয়ে যাবে। আর এই ছবিটা খুবই ইজি, তাই আমি একে দেখালাম না। তারপরে চলো, তারপরে কি বলছে, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তোমাদের একদম প্রথম যে চ্যাপ্টার উদ্ভিদের সংবেদনশীলতা, সেই চ্যাপ্টারে রয়েছে এরকম চলনের পার্থক্যগুলো। তোমাদের 3 প্রকার চলন রয়েছে, ট্রপিক চলন, ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলন। তো এই 3 প্রকার চলনের মধ্যে যে তুলনামূলক আলোচনা, সেই তুলনামূলক আলোচনা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এই পার্থক্য থেকে অনেকবার কোশ্চেন এসছে আর এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, প্রকরণ চলন বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এগুলো 2 নাম্বারের কোশ্চেনে আসার কিন্তু চান্সেস রয়েছে, এগুলো সব 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসার চান্সেস রয়েছে। নেক্সট, পাখির উড্ডয়নে পালকের ভূমিকা। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা, কি কি ভূমিকা পালন করছে সেই সমস্তগুলো। তারপরে পালকের ভূমিকা, তার সাথে সাথে বায়ুথলি, বায়ুথলি কিভাবে কাজ করছে সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। নেক্সট, কেমোন্যাস্টিক চলন কাকে বলা হয়। ন্যাস্টিক চলনের যে প্রকারভেদগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাস্টিক চলনের প্রকারভেদগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে দেখবে। কেমোন্যাস্টিক, যেখানে কেমিক্যাল সাবস্টান্সের ওপর বেস করে অ্যাট্রাক্ট হয়ে কি করছে, কোনো উদ্ভিদঙ্গের চলন ঘটে, সেটাকে আমরা কি বলছি, কেমোন্যাস্টিক চলন। তো এটা গেল কেমোন্যাস্টিক চলন। হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন, তোমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবে আরও 2টো চ্যাপ্টার, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। তো এই যে হরমোন, এই হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন, কারণ এটা নির্দিষ্ট কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে কি করছে, কাজ করছে। তো একটা স্থান থেকে উৎপত্তি লাভ করে অনেকটা দূরে গিয়ে দেহের কাজগুলো মেনটেন করছে, তাই জন্য একে কি বলা হচ্ছে, রাসায়নিক দূত। কেন, কারণ হরমোনটা হচ্ছে নিজে একটা জৈব রাসায়নিক পদার্থ, এই কারণে কিন্তু হরমোনকে রাসায়নিক দূত বলা হচ্ছে। সে এক জায়গা থেকে ওই জৈব রাসায়নিক পদার্থটা উৎপন্ন করছে এবং সেই পদার্থটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত আনসারগুলো ভালো করে পড়বে, কারণ বলছি। আর তোমাদের যদি এখনও কোনো চ্যাপ্টার রিলেটেড প্রবলেম থাকে, অর্থাৎ ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো রিলেটেড কোনো রকম যদি সমস্যা থাকে, এই চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখতে পাবে। এই সমস্ত চ্যাপ্টার কিন্তু ডিটেলে তোমাদের পড়ানো আছে, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে তোমাদের কিন্তু বোঝানো আছে। ঠিক আছে, তো যারা যারা দেখোনি তাদেরকে বলবো ভিডিওগুলো দেখে নেবে, দেখলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, সমস্ত কিছু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আর তোমরা এক্সামটাও খুব ভালোভাবে দিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি বলছে, অক্সিন হরমোনের 2টি কাজ। আমরা উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন এই 3 প্রকার হরমোন পড়েছি। তো অক্সিন হরমোনের কি কি কাজ রয়েছে আর অক্সিন হরমোন কি কাজে সাহায্য করে, মেনলি অগ্রস্থ প্রকটতা, যে গ্রোথ, উদ্ভিদের যে বৃদ্ধি ঘটে, সেটাতে কিন্তু মেন কাজ করে কে, অক্সিন হরমোন। কারণ উদ্ভিদের যে কোনো টিপ পোর্শন বা অগ্রভাগ বলো, অগ্রমুকুল হতে পারে, সেটা পাতার অগ্রভাগ হতে পারে, মূলের অগ্রভাগ হতে পারে, যে কোনো অঙ্গের বা যে কোনো উদ্ভিদ অঙ্গের অগ্রভাগে কে থাকে, অক্সিন হরমোন প্রেজেন্ট থাকে। আর সেখানে থেকে কি করে, সেখানকার কোষগুলোকে বিভাজনে সক্ষম হতে সাহায্য করে। তাহলে যেখানে অক্সিন থাকবে সেখানে কোষ বিভাজন বাড়বে, তার মানে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটবে। আর এই অক্সিন হরমোন যেহেতু শুধুমাত্র উদ্ভিদের অগ্রভাগে প্রেজেন্ট থাকে, তাই এটাকে কি বলছে, অগ্রস্থ প্রকটতা বলছে। তারপর বলছে ফটোট্রপিক চলন অক্সিন দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর এটা বোঝার জায়গা আছে। দেখবে এই জিনিসগুলো তোমাদের 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্তটা বোঝানো আছে। যারা যারা ভিডিও দেখোনি প্রত্যেককে বলবো এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে তোমরা যদি খোঁজো তাহলে কিন্তু পেয়ে যাবে। তাহলে অক্সিন হরমোন কিভাবে কাজ করে, মানে ফটোট্রপিক চলনে কিভাবে সাহায্য করে, দেখো অ্যাকচুয়ালি এই ধরো একটা উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, ঠিক আছে, এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এরকম পাতা তৈরি হয়েছে, তো এই হচ্ছে কাণ্ডের, এটা হচ্ছে অগ্রভাগ। তো এই অগ্রভাগের কোষগুলোকে যদি আমি দেখাই একটু বড় করে, ধরো এটা অগ্রভাগ, আমি সোজা করে দেখাই আগে,
এটা ধরো অগ্রভাগ, আর এই অগ্রভাগে যে কোষগুলো রয়েছে, এখানে ধরো বেশ কিছু কোষ, আমি এই জায়গাটাকে জুম করে দেখাচ্ছি। ধরো এই যে কোষগুলো রয়েছে, প্রত্যেকটা কোষে কি থাকবে? নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। আর কি থাকে? প্রত্যেকটা কোষে অগ্রভাগ যেহেতু, সেখানে অক্সিন হরমোন প্রচন্ড বেশি পরিমাণে রয়েছে, তো এটা ধরে নাও অক্সিন হরমোন। প্রত্যেকটা কোষে অক্সিন হরমোন যথেষ্ট পরিমাণে প্রেজেন্ট রয়েছে। এবার যখন এখানে সূর্যের আলো পড়ছে তখন কি হয়? ধরো এখানে কি পড়ছে? সূর্যের আলো পড়ছে। যেদিক দিয়ে সূর্যের আলো পড়বে সেদিকে কি হবে? সমস্ত অক্সিন হরমোনগুলো সূর্যের আলোর বিপরীতে চলে যাবে, কারণ অক্সিন হরমোন কি রোদ্দুর সহ্য করতে পারে না, ঠিক আছে। তো ও কি করবে? সমস্ত অক্সিন হরমোনগুলো একদিকে সরে আসবে। তাহলে কেমন দেখতে হয়ে যাবে? তাহলে এখান থেকে এই ঘটনা ঘটবে, দেখো নিউক্লিয়াসগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে অক্সিন হরমোনগুলো এইদিকে রোদ্দুর, তাহলে সবাই কি হয়েছে? সবাই এই দিকে চলে এসছে, ওই দিকের কোষগুলোতে নেই। সব অক্সিন হরমোন কি করেছে? সাইডের দিকে সরে এসছে, কারণ ওই দিকে আলো, সূর্যের আলো। তো এইবার ওই দিকের কোষগুলোতে অক্সিন নেই, তার মানে ওদের বৃদ্ধি খুব একটা ভালো হবে না। কিন্তু এই দিকের কোষগুলোর কি অক্সিন রয়েছে, তাহলে এই দিকের কোষগুলো বৃদ্ধি পাবে। তাহলে এই দিকটা বৃদ্ধি পাচ্ছে আর ওই দিকটা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে কেমন হবে ব্যাপারটা? এই দিকটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই দিকটা এরকমই রয়েছে, তাই জন্য এটা কি হচ্ছে? আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই না? তাই জন্য এটা কি হচ্ছে? আলোর দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এই কারণেই দেখো কোষগুলো কেমন হয়ে যায় ভেতরে, এই কোষগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই কোষগুলো যেমন ছোট ছিল তেমন ছোটই আছে, যার জন্য কি এই দিকটা বেন্ড হয়ে গেল আলোর দিকে। তো এইভাবে কিন্তু ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। তো এইভাবে ছবি এঁকে কিন্তু তোমাদের এই জিনিসটা এক্সপ্লেন করে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো থ্যালামাস ও পন্সের একটি করে কাজ লেখো। এটা কিসের? এটা হচ্ছে মস্তিষ্কের অংশ, যে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্টে যেখানে রয়েছে মস্তিষ্ক আর সুষমাকাণ্ড। তো মস্তিষ্কের যে ভাগগুলো রয়েছে, মস্তিষ্কের বিভিন্ন অংশ রয়েছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপরে কি রয়েছে পন্স, সুষমাকাণ্ড পরে রয়েছে। তো এই যে অংশগুলো রয়েছে, মেডালা অবলঙ্গাটা রয়েছে, এই সমস্ত অংশগুলোর কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি দুটো দিয়েছি, থ্যালামাস, পন্স আর হাইপোথ্যালামাসটাও পড়ে রেখো। আমি এখানে হাইপোথ্যালামাসটাও লিখে দিলাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস আর স্পন্স, এগুলোর একটা করে কাজ তোমাদের লিখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি, পার্থেনোকার্পি কাকে বলে? এই প্রক্রিয়ায় সাহায্যকারী একটা হরমোনের নাম লেখো। পার্থেনোকার্পি কি? আমরা বহুবার পড়েছি যে হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া যদি আমরা বীজবিহীন ফল তৈরি করতে পারি তাহলে সেই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। তাহলে কোন হরমোন প্রয়োগ করব? এখানে হরমোনের নামটা চেয়েছে, তাহলে এখানে আমরা অক্সিন হরমোন প্রয়োগ করব, ঠিক আছে। কৃত্রিম অক্সিন হরমোন বা নর্মাল অক্সিন হরমোন প্রয়োগ করে কিন্তু নিষেক ছাড়া বীজবিহীন ফল তৈরি করা সম্ভব, তাহলে সেটাকে আমরা কি বলছি? পার্থেনোকার্পি। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? তোমরা নিশ্চয়ই পড়েছো। পিটুইটারি কি? পিটুইটারি থেকে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয় এবং সেগুলো সারা দেহের সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির কার্য মেনটেন করে বা নিয়ন্ত্রণ করে, তাই না? যেমন ধরো আমি যদি বলি পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন খরিত হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা কি করছে? এই টিএসএইচ হরমোন গিয়ে অন্য কোনো গ্রন্থি, যেমন থাইরয়েড গ্রন্থি, সেই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে হরমোন ক্ষরণের জন্য। তার মানে পিটুইটারি রিলিজ, টিএসএইচ রিলিজ করলো বলে তো থাইরয়েড যে গ্রন্থিটা সেটা উদ্দীপিত হলো, না হলে তো হতো না। তাহলে অন্য গ্রন্থির ক্ষরণকে পিটুইটারি মেনটেন করছে। তো এইভাবে কিন্তু একাধিক গ্রন্থির ক্ষরণকে সে মেনটেন করে, কারণ আরও অনেক এরকম রয়েছে, এসিটিএইচ রয়েছে, ঠিক আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, মানে অ্যাড্রিনালিনের যে কর্টেক্স অঞ্চল সেখান থেকেও হরমোন নির্গত হবে কি হবে না সেটা মেনটেন করছে কে? পিটুইটারি গ্রন্থি। তো এই জন্য পিটুইটারিকে কি বলা হচ্ছে? অন্য গ্রন্থির ক্ষরণকে মেনটেন করে বলে এটাকে প্রভু গ্রন্থি বলা হয়। আর আরেকটা জিনিসও বলে রাখি, তোমাদের প্রভু গ্রন্থি যেমন পিটুইটারিকে বলা হয়, তার সাথে সাথে সুপ্রিম কমান্ডার বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে। আমরা পড়েছিলাম না হাইপোথ্যালামাসকে কেন পরে দেখা গেল যে পিটুইটারি তো মেনটেন করছে এই সব গ্রন্থির ক্ষরণ, কিন্তু তার সাথে সাথে পিটুইটারির ক্ষরণকেও কেউ না কেউ মেনটেন করছে, ঠিক আছে, মানে বসেরও আবার বস আছে। তো এই পিটুইটারির ক্ষরণকে কে মেনটেন করছে? হাইপোথ্যালামাস মেনটেন করছে। দেখা যাচ্ছে হাইপোথ্যালামাস থেকে অনেক রিলিজিং হরমোন আর নয়তো ইনহিবিটিং হরমোন,
রিলিজিং মানে কি, যেগুলো রিলিজ হতে সাহায্য করে, ঠিক আছে। আর ইনহিবিটিং মানে, ইনহিবিট মানে বাধা দেওয়া, যেগুলো কাউকে বাধা দিচ্ছে ক্ষরণ করতে। তো হাইপোথ্যালামাস এরকম বিভিন্ন ধরনের রিলিজিং হরমোন, বিভিন্ন ধরনের ইনহিবিটিং হরমোন রিলিজ করে, আর করার পর কি করে, পিটুইটারির মানে রিলিজিং হরমোন নির্গত হলে পিটুইটারি রিলিজ করবে, ইনহিবিটিং হরমোন রিলিজ হলে পিটুইটারি কি করবে, পিটুইটারির হরমোনগুলো নির্গত হবে না। তাহলে এইভাবে পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। তাই হাইপোথ্যালামাসকে আমরা কি বলি, সুপ্রিম কমান্ডার বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়, এর উদাহরণ দাও। তো হরমোনের জায়গায় আমরা মেইনলি দেখেছি কি দেখেছি, অন্তঃক্ষরা গ্রন্থি। আমরা মোট 3 রকমের গ্রন্থি পড়েছি, একটা বহিঃক্ষরা, একটা অন্তঃক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা মানে যে গ্রন্থির ক্ষরণ আমাদের নির্দিষ্ট নালীপথে কোনো স্থানে যাবে, সমস্ত রক্তের মধ্যে ছড়াবে না। আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থির ক্ষরণ সরাসরি আমাদের রক্তে মিশে যাবে এবং রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাবে, এইটাকে বলা হয় অন্তঃক্ষরা। তাহলে মিশ্র গ্রন্থি আমরা কাকে বলবো? তো মিশ্র গ্রন্থিগুলোর এমন নেচার হয় যে ওখান থেকে কিছু তো নালী সদৃশ অংশ দেখতে পাওয়া যায়, যে কিছু ক্ষরণ বস্তু নির্দিষ্ট নালীপথে কোনো স্থানে যাবে, আবার কোনো জায়গার থেকে কিছু ক্ষরণ হচ্ছে সেটা আবার সরাসরি রক্তে মিশছে, দুটো কাজই হচ্ছে। যেমন অগ্নাশয়, প্যানক্রিয়াস। তো অগ্নাশয়কে যদি আমরা দেখি, এরকম ধরো অগ্নাশয়ের বিভিন্ন কোষ রয়েছে, আর এ পাশে থাকে এরকম গল ব্লাডার মানে পিত্তথলি। তো পিত্তথলির যে নালীটা, তার সাথে দেখা যাচ্ছে এই অগ্নাশয়েরও একটা নালী এরকম মিশে রয়েছে, অগ্নাশয়ের এই নালীগুলো মিশে রয়েছে। তার ফলে কি হচ্ছে, অগ্নাশয় থেকে কিছু ক্ষরিত বস্তু এই নালীপথে আর পিত্তথলি থেকে যে পিত্তরস, সেই অগ্নাশয় রস আর পিত্তরস মিলিত হয়ে কোথায় চলে যাচ্ছে, এই যে এদিকে আমাদের পাকস্থলী ছিল, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত তৈরি হচ্ছে, এই ক্ষুদ্রান্তে গিয়ে মিশছে। তার মানে অগ্নাশয় থেকে নির্গত কিছু বস্তু নির্দিষ্ট নালীপথে কোথাও যাচ্ছে। আবার এখানে অন্য রকমের সেল তৈরি হয়, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, এরকম কোষ রয়েছে, কোষপুঞ্জ প্রেজেন্ট রয়েছে। তো এই কোষপুঞ্জ থেকে আবার এক ধরনের ক্ষরণ বস্তু, যেটা সরাসরি কোথায় মিশছে, রক্তবাহে মিশছে, এই বস্তুগুলো রক্তবাহে মিশছে। তাহলে এই জন্য এখান থেকে কি ইনসুলিন হরমোন, গ্লুকাগন হরমোন, ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন, এই ধরনের হরমোনগুলো রিলিজ হচ্ছে এইখান থেকে। তাহলে এই একই গ্রন্থি, যার কিছু ক্ষরণ বস্তু রক্তবাহে যাচ্ছে, কিছু ক্ষরণ বস্তু নির্দিষ্ট নালীপথে যাচ্ছে, তাই এটাকে কি বলবো আমরা, মিশ্র গ্রন্থি বলবো। তো এরকম অগ্নাশয় রয়েছে, শুক্রাশয় রয়েছে, এগুলো সব মিশ্র গ্রন্থির এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট, সাইটোকাইনিনের উৎস আর কাজ, এটাও তো তোমাদের পড়াই আছে, আর বইতেই তোমরা পেয়ে যাবে সাইটোকাইনিনের উৎস আর কাজ। উপযোজন কি, চোখ মানে চোখের যে দৃষ্টি, আমার তো দৃষ্টি অনেকটাই কমে গেছে তাই চশমা লেগে গেছে, যাই হোক। তো উপযোজন বলতে তোমার সামনে কোনো বস্তু রয়েছে, সেই বস্তুর ফোকাস দূরত্ব মেনটেন করে তোমার চোখে যে দৃষ্টি, রেটিনার উপর যে প্রতিবিম্ব গঠন করা, সেটাকে আমরা কি বলছি, উপযোজন বলছি, ঠিক আছে। অ্যাকশন ডেনড্রনের দুটি পার্থক্য লেখো, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। অন্ধবিন্দু কাকে বলা হয়, চোখের যে স্থানে প্রতিবিম্ব গঠিত হয় না সেটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু। যদি আমরা চোখের ছবি দেখি, এদিকে দেখাই, এখানটাই দেখাই চোখের ছবি, ধরো এখানে এই ধরো চোখের ছবি রয়েছে, এই জায়গায় কি থাকে, এই জায়গায় থাকে লেন্স, এই জায়গায় থাকে লেন্স, আর এটা তো দুটো এরকম স্তর দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বাইরেরটা কি কোরোয়েড, তারপরটা কি ভেতরে রেটিনা রয়েছে, আর এখানে কি থাকে, এখান থেকে অপটিক স্নায়ু থাকে, তো এখান থেকে অপটিক স্নায়ু। তাহলে এই যে অপটিক স্নায়ু স্থান, এই জায়গায় কিন্তু কখনোই প্রতিবিম্ব গঠিত হয় না, এটাকে তাই আমরা কি বলি, অন্ধবিন্দু বলি। আর যে স্থানে প্রতিবিম্ব গঠিত হয়, এই সামনে কি রয়েছে, এখানে সিলিয়ারি বডি, পাশে অ্যাকুয়াস হিউমার রয়েছে, তারপরে এখানে কর্নিয়া রয়েছে। তো এখান থেকে যখন আলো প্রবেশ করছে, আলো যখন এখানে প্রবেশ করছে, বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনাতে। যে স্থানে প্রতিবিম্ব গঠিত হয় সেটাকে আমরা কি বলি, পিত বিন্দু, সেটাকে আমরা কি বলছি, পিত বিন্দু বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে হরমোন উৎসেচকের দুটি পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। হরমোন কোথা থেকে খরিত হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। উৎসেচক কোথা থেকে খরিত হয়, যে কোনো গ্রন্থি থেকে,
সেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হতে পারে বা বিভিন্ন বহিঃক্ষরা গ্রন্থি, যেগুলো আর কি বহিঃক্ষরা গ্রন্থি বা মিশ্র গ্রন্থি তো হতেই পারে, মিশ্র গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এই সমস্ত জায়গা থেকে রিলিজ হয়। হরমোন কি কাজে সাহায্য করছে? রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছে। উৎসেচক তার নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করবে বা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করবে। উৎসেচক কিন্তু যে কোনো স্থানে গিয়ে কাজ করে না, নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর গিয়ে কাজ করবে। আর কাজের পর কি করবে? উৎসেচক নিজের মতন সেম থাকবে, কিন্তু হরমোন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তো এই বেসিক পার্থক্যগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে। 2 নম্বরে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পার্থক্য। হরমোনের 2টি কাজ লেখো, এই তো বলেই দিলাম, হরমোনের পার্থক্যের মধ্যেই হরমোনের 2টি কাজ কিন্তু বলে দিলাম। আর কি রয়েছে এখান থেকে? কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন তোমাদের বলছে, যেগুলো এই শর্ট কোশ্চেনগুলো ভীষণ আসে। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিন হরমোনকে বলা হয়। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। নিউরো হরমোন কাকে বলা হয়? মস্তিষ্কের কার্যাবলী মেনটেন করছে যে হরমোনগুলো, সেগুলোকে আমরা কি বলবো? নিউরো হরমোন বলবো। ইনসুলিনের ক্ষরণ স্থান, কাজ লেখো। এগুলো সব হচ্ছে এক কথায় উত্তর, এগুলো সব এক কথায় উত্তর। এর আগেরগুলো আমরা কি দেখিয়েছি? 5 নাম্বার আর 2 নম্বরের কোশ্চেন, এগুলো সব এক কথায় উত্তর। তো ইনসুলিনের ক্ষরণ স্থান কি? অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে কি তৈরি হয়? ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। আর গ্লুকাগন কোথা থেকে? গ্লুকাগন হচ্ছে আলফা সেল থেকে। তারপরে ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখা বা মেনটেন করা। বেশি হয়ে গেলে কমাতে সাহায্য করে ইনসুলিন, ঠিক আছে? রক্তে যদি আমাদের গ্লুকোজ বা শর্করা লেভেল বেড়ে যায়, তাহলে ইনসুলিন কি করবে? সেটাকে কমিয়ে দেবে। নেক্সট, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? ভীষণ ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরে আসতে পারে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? কেন বলা হয় অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন? কারণ এটা যে কোনো ভয়, উত্তেজনা, এরকম জরুরিকালীন বা আপৎকালীন সময়ে কিন্তু এই হরমোনটা রিলিজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বহিঃক্ষরা অন্তঃক্ষরা অলরেডি বলে দিয়েছি। হরমোন উৎসেচকের পার্থক্য যেমন, বহিঃক্ষরা অন্তঃক্ষরার পার্থক্য সেম হবে। ইফারেন্ট বা বহির্বাহী নার্ভ। এবার চলে আসছে প্রতিবর্ত চাপের ওখানে। আমরা প্রতিবর্ত চাপের ওখানে কি দেখেছিলাম? এই যে এখান থেকে ধরো, এখান থেকে কিছু নার্ভ রিলিজ হয়েছিল, এখান থেকে কিছু নার্ভ রিলিজ হয়েছিল। নার্ভ মানে হচ্ছে স্নায়ু বা নিউরনগুলো পরপর পরপর রয়েছে। তো একটা জায়গা থেকে কি হচ্ছে? গ্রাহক, এখান থেকে কোনো উদ্দীপনা গৃহীত হলো, তাহলে এটাকে কি বলবো? রিসেপ্টার বলবো। রিসেপ্টার থেকে যার মাধ্যমে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছচ্ছে, সেইগুলোকে কি বলবো? অন্তর্বাহী। ভেতরে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এগুলো কি? অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু বা এফারেন্ট নার্ভ। আর এদিকে ইফারেন্ট বা বহির্বাহী, মানে যে আবার সারাটাকে কি করছে? সারাকে বাইরের দিকে বহন করে নিয়ে যাচ্ছে এবং কারক অঙ্গে পৌঁছে দিচ্ছে। তাহলে এইখানে যে স্নায়ুগুলো প্রেজেন্ট রয়েছে, এগুলোকে আমরা কি বলবো? বহির্বাহী স্নায়ু, ঠিক আছে? এগুলো হয়ে যাচ্ছে বহির্বাহী স্নায়ু। সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এর কাজ কি? সিএসএফ কোথায় থাকে? আমাদের মস্তিষ্কের বিভিন্ন প্রকোষ্ঠে, সুষুমাকাণ্ডের মাঝখানে যে ফাঁকা প্রকোষ্ঠ, সেই সব জায়গায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তো এগুলো বাইরের যান্ত্রিক ঝাঁকুনি থেকে, আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে? এটা যেহেতু ফ্লুইড বা তরল, তো মস্তিষ্কের বিভিন্ন ভেতরের অংশগুলোকে রক্ষা করতে সাহায্য করছে। দ্বিনেত্র দৃষ্টি কাদের বলা হয়? আমাদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায় যখন দুটো চোখ দিয়ে আমরা সেম জিনিস দেখছি, সেটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। কবজা সন্ধি, এটা চলে যাচ্ছে চলন গমন চ্যাপ্টার, তোমাদের এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার। চলন গমন চ্যাপ্টারে কি রয়েছে? বিভিন্ন ধরনের সন্ধির এক্সাম্পলগুলো, কবজা সন্ধি, হাঁটু সন্ধি, হিঞ্জ জয়েন্ট, এগুলোর এক্সাম্পলগুলো তোমাদের পড়ে রাখতে হবে। পন্সের কাজ, এটা আগেও দিয়েছি একবার, পন্সের কাজ। আর লাস্ট একটা তোমাদের অ্যামিবয়েড গমন বলতে কি বোঝায়, প্রতিবর্ত পথ কাকে বলে, সাইন্যাপসিস কাকে বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট সাইন্যাপসিস। তো দুটো নিউরনের যে সংযোগ স্থল, এই ধরো একটা নিউরন, ঠিক আছে, এই একটা নিউরন, এর সাথে ধরো এখানে আর একটা নিউরন মিলিত হলো, তাহলে এই যে সংযোগ স্থল, এটাকে আমরা কি বলবো? সাইন্যাপস। এবার এটা দুটোর অ্যাকশন আর ডেনড্রন মিলতে পারে, ঠিক আছে, কোষ দেহ আর অ্যাকশন মিলতে পারে, মানে দুটো নিউরন যে কোনো জায়গা থেকে টাচ করতে পারে, ঠিক আছে, এমনও হতে পারে। কিন্তু
এরকম ধরো এটা কি প্রান্তপুরুষটা, তো এরও প্রান্তপুরুষটা এখানে রিলিজ হতে পারে, এটাও কিন্তু সাইন্যাপস। তো যে কোনো স্থানে মিলিত হতে পারে, সুতরাং দুটো নিউরনের সংযোগস্থলকে আমরা কি বলবো, সাইন্যাপস। মাছের গমনে পটকার ভূমিকা, ঠিক আছে, পটকা কিভাবে বায়ুর চাপ কমিয়ে বাড়িয়ে মাছকে ভেসে থাকতে এবং ডুবে থাকতে, অর্থাৎ পটকা কি উদস্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে। তো এ কখনো বায়ুর চাপ কমায় দিয়ে ডুবে যাচ্ছে, তখন আবার কি হচ্ছে, বায়ুর চাপ বাড়িয়ে দিয়ে আবার ভেসে উঠছে। বায়ুর চাপ বাড়িয়ে দিলে কি হবে, পটকার ভেতর বায়ু বেড়ে যাবে, বায়ুর চাপ বেড়ে গেলে কি হবে, পটকাটা ফুলে উঠবে এবং মাছের দেহ হালকা হয়ে যাবে, ওপরে ভেসে উঠবে। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য। আচ্ছা, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে হয়, এটা পরের চ্যাপ্টারের কোশ্চেন ছিল, যাই হোক এখানে চলে এসছে। উদ্ভিদ কোষে কি হয়, কোষ বিভাজনের সময় কোষপাত গঠন হয়, কোষপাত গঠন হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এরকম ক্লিভেজ ফারো মানে সংকোচন দেখতে পাওয়া যাবে, কনস্ট্রিকশন দেখতে পাওয়া যাবে, সাইটোপ্লাজমের সংকোচন দেখতে পাওয়া যাবে এবং এখান থেকে দুটো আলাদা কোষ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। থাইরক্সিন হরমোনের যে কাজ, সেই হরমোনের কাজটা পড়বে, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো এই গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে বেশ কিছু কোশ্চেন। তো এই জায়গাগুলো থেকে প্রচুরবার কোশ্চেন আসে, আর এই কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এখান থেকে কিন্তু অনেকগুলো ব্রড টপিকও দেওয়া রয়েছে, মোট কথা টপিকগুলো এখানে ভালো করে দেওয়া রয়েছে। টপিক ওয়াইজ পড়লে এখান থেকে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সমস্তটাই কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো মোট কথা তোমাদের প্রথম সংবেদনশীলতা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চলনের পার্থক্য এবং এক্সাম্পল, ঠিক আছে, সিসমোনাস্টিক চলনের পার্থক্য, এটা ভালো করে পড়বে। নেক্সট চলে যাচ্ছে তোমাদের উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন আর সাইটোকাইনিনের কাজটা ভালো করে পড়বে। কৃত্রিম হরমোন যেগুলো রয়েছে, কৃত্রিম হরমোনের জায়গাটা, সেই কৃত্রিম হরমোনের জায়গাটা খুব ভালো করে পড়বে। কয়েকটি কৃত্রিম হরমোনের নাম, যেমন 2,4D কী কাজে সাহায্য করে, আগাছা নাশক হিসেবে কাজ করে, এটাও অনেকবার শর্ট কোশ্চেন তোমাদের এসছে। তারপরে চলে আসছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের মধ্যে এই যে বললাম থাইরক্সিন হরমোনের কাজ, ইনসুলিন হরমোনের কাজ, এই কাজগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড, অর্থাৎ স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। তাহলে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারে কী কী রয়েছে, আমাদের মস্তিষ্কের বেশ কয়েকটা অংশের কাজ, কি বললাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, এইগুলোর কাজ। লঘু মস্তিষ্কের কাজটাও পড়বে। লঘু মস্তিষ্ক কি, আমাদের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর চলে যাচ্ছে সিএসএফ বললাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ কি। আর লাস্ট তোমাদের গমনে বেশ কয়েকটা কবজা সন্ধি, হাঁটু সন্ধি, কয়েকটা জয়েন্টের এক্সাম্পল, আর তার সাথে পটকা, মাছের গমনে পটকার ভূমিকা, আর হচ্ছে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা, এইগুলো একটু ভালো করে বলবো। তো এই গেল পুরো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 থেকে যেটা আছে, চ্যাপ্টার 2তে তোমাদের রয়েছে কোষ বিভাজন যে চ্যাপ্টারটা, তাই না। তো কোষ বিভাজন চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট, আর এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে ডিটেলে কিন্তু তোমাদের বোঝানো আছে। তোমরা যারা এই চ্যাপ্টার নিয়ে সমস্যা হয়, প্রত্যেককে বলবো এই চ্যানেলের ভিডিও সেকশনে যাও, সেখানে গিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে, যেটা আমি খুব ডিটেলে কিন্তু তোমাদের পড়িয়েছি, এবং সেটা যদি দেখো তোমাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। তো চলো এই চ্যাপ্টারের বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা দেখে নিই। এই চ্যাপ্টারে খুব বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হ্যাঁ 22টা কোশ্চেন আছে, চলো দেখে নিই। প্রথম বলছে ডিএনএ আর আরএনএ দুটি পার্থক্য লেখো। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ কি, রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এদের সুগারে পার্থক্য রয়েছে, একটা ডিঅক্সিরাইবোজ সুগার আর একটা রাইবোজ সুগার। ডিএনএ কেমন দেখতে হয়, ডিএনএ এরকম দ্বিতন্ত্রী, দুটো তন্ত্রী, কিন্তু আরএনএ এরকম একতন্ত্রী, ঠিক আছে, আরএনএ একতন্ত্রী হয়। তাহলে এটার একটা এক্সাম্পল। যদি নাইট্রোজেন বেসের কথা বলি, ডিএনএর মধ্যে কী কী নাইট্রোজেন বেস থাকে, ডিএনএর মধ্যে তোমার রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাই না, দুটো পিউরিন বেস, দুটো পিরিমিডিন বেস। আরএনএর মধ্যে যে বেসগুলো রয়েছে, পিউরিন বেস তো সেম থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, কিন্তু পিরিমিডিন বেস যেগুলো রয়েছে, পিরিমিডিন বেস কী কী রয়েছে, থাইমিনের পরিবর্তে এখানে থাকবে ইউরাসিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই হয়ে গেল ডিএনএ আরএনএর পার্থক্য। কোষ বিভাজনের মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। আর এই ছবিটাও কিন্তু আসতে পারে, কোষ বিভাজনের যে বিভিন্ন দশাগুলো রয়েছে না, সেই বিভিন্ন দশাগুলোর ছবি খুব ভালো করে পড়বে। এখানে মেটাফেজ দশার ছবিটা অনেকবার তোমাদের পরীক্ষায় আসে। মেটাফেজ দশায় কি হয়, এরকম সেন্ট্রিয়ল থাকে দুপাশে, আর সেন্ট্রিয়ল থেকে এরকম বেম তন্তু তৈরি হয়,
তাই না? সারা কোষ জুড়ে মেমতন্তু তৈরি হয়, আর সমস্ত ক্রোমোজোমগুলো এরকম মিডিলে সজ্জিত হয়। এইরকম একটা ছবি মেটাফেজ দেখতে পাওয়া যায়, যে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তল বরাবর অ্যারেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, কোষ বিভাজনের মেটাফেজ দশা হয়ে গেল। ডিএনএ আরএনএর মধ্যে নাইট্রোজেন বেস সংক্রান্ত একটি কার্যগত পার্থক্য। দেখো, শুধু পার্থক্য না দিয়ে কিন্তু এভাবে মেনশন করেও দিতে পারে যে কি কাজ লিখতে হবে আমাদেরকে। এখানে কি বলেছে? নাইট্রোজেন বেস সংক্রান্ত একটা পার্থক্য। তাহলে ডিএনএতে থাইমিন, আরএনএতে ইউরাসিল। আর কার্যগত পার্থক্য যদি বলে, ডিএনএর কাজ কি? ডিএনএর কাজ হচ্ছে কোষের মস্তিষ্কের মধ্যে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। মানে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে প্রধান জেনেটিক ম্যাটেরিয়াল কি? জিন বস্তু, ডিএনএ। আর আরএনএ কি কাজে সাহায্য করে? আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আরএনএর কাজ হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ সাইটোপ্লাজমে এসে কি করবে? প্রোটিন বানাবে, প্রোটিন সংশ্লেষ করা আরএনএর প্রধান কাজ। নেক্সট, অটোজোম বলতে কি বোঝায়? অটোজোম আর অ্যালোজোম দু ধরনের ক্রোমোজোম রয়েছে আমাদের। তো অটোজোম হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোমকে বোঝাচ্ছে। আমাদের দেহে যত রকম ক্রোমোজোম রয়েছে, জনন কোষ ছাড়া যারা গ্যামেট বানায় সেগুলো হচ্ছে জনন কোষ। ওরা ছাড়া বাদবাকি আমাদের দেহে যত কোষ রয়েছে সব হচ্ছে আমাদের দেহ কোষ বা অটোজোম। ঠিক আছে, আচ্ছা, ইন্টারফেজের এটা G0 হবে, সরি G2 হবে। ইন্টারফেজের G2 দশার দুটি ঘটনা উল্লেখ করো। ইন্টারফেজে আমরা কটা দশা দেখেছিলাম? G1, S আর G2, তিনটে দশা আমরা দেখেছি। তো এর মধ্যে G2 দশায় অ্যাকচুয়ালি কি কি ঘটছে, এইগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট করে করে কিন্তু তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, জায়গাগুলো ভালো করে দেখবে। তো ওই জায়গায় G2তে কি হয়েছিল? দ্বিতীয় বৃদ্ধি দশা, তো কোষের আয়তন বৃদ্ধি পাবে। এস দশায় যেহেতু রেপ্লিকেশন হয়েছিল ডিএনএর, সেই রেপ্লিকেশনে যদি কোনো রকম ডিএনএ কোথাও ত্রুটিপূর্ণ থাকে বা ক্ষতিগ্রস্ত থাকে, সেগুলো মেরামতির কাজ হবে G2 দশায়। ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো হয়। আর কি হয়? সমস্ত রকমের আরএনএ সংশ্লেষ হয়, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, যত রকমের আরএনএ হয়, সব ধরনের আরএনএ কখন তৈরি হয়? কোন দশায়? ইন্টারফেজের G2 দশাতে কিন্তু হয়। কোষ চক্র কাকে বলে? এটা তো বইতেই সংজ্ঞা পেয়ে যাবে। কোষ চক্র যে একটা কোষের জীবনকাল, সম্পূর্ণ জীবনকাল, শুরু মানে সে তার একটা সদ্য কোষ তৈরি হওয়া থেকে তার বিভাজন দশার পর্যন্ত যে সময়কালটা, সেটাকে বলছে একটা কোষ চক্র, যার মধ্যে কটা দশা? দুটো দশা, একটা ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা দু রকমের কোষ বিভাজন পড়েছি, একটা মিওসিস, একটা মাইটোসিস। মাইটোসিস কোথায় হয়? আমাদের দেহ কোষে। ঠিক আছে, দেহ কোষে। তো অটোজোম যেটা বললাম না, আমাদের ধরো এই একটা দেহ কোষ, এটা হচ্ছে একটা দেহ কোষ। তো আমাদের দেহ কোষ হোক বা জনন কোষ হোক, কটা ক্রোমোজোম থাকে? টোটাল 46 ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। 46 ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। আর এটাকে আমরা 23 পেয়ার বা জোড়া বলে থাকি। তো এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া কি হয়ে যাচ্ছে? অটোজোম। ঠিক আছে, 23 জোড়ার মধ্যে 22টা জোড়া হচ্ছে অটোজোম, আর এক জোড়া কি? অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এবার বলছে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিস বিভাজন কোথায় হবে? আমাদের জনন কোষে সম্পন্ন হবে। তাহলে জনন কোষ যেহেতু সে গ্যামেট বানাবে, গ্যামেট তো ডিপ্লয়েড হলে চলবে না, গ্যামেটকে হ্যাপ্লয়েড হতে হবে। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেট বানাতে গেলে, অর্থাৎ প্রত্যেকটাকে কি করতে হবে? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হবে মিওসিসে। তাহলে মিওসিসে কি হয়? মিওসিসে ধরো এই একটা কোষ যেটা ডিপ্লয়েড, মানে 2n মানে 46, 2n মানে 46, আর 23টা মানে কি? 2n 46 এরম কোষ ছিল। এই কোষটা মিওসিস 1 করলো, মিওসিস 1 করে দুটো কোষ তৈরি করলো, যার মধ্যে 46টার প্রত্যেকটা জোড়ার একটা একটা করে এদিকে চলে এলো, একটা একটা করে এদিকে চলে এলো। তাহলে ধরে নাও এই একটা জোড়া, ঠিক আছে, এখানে আমি একটা জোড়া দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা জোড়া। তো এই জোড়ার একটা ক্রোমোজোম এখানে চলে যাবে, একটা ক্রোমোজোম এখানে চলে আসবে। তো 23টা জোড়ার মধ্যে 23টা এদিকে, 23টা এদিকে। তো এইভাবে এই দুটো কি হয়ে গেল? দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। এই হ্যাপ্লয়েড কোষ দুটো ফার্দার ডিভিশন করবে, মিওসিস 2 করবে। মিওসিস 2 করার পর
যে কোষগুলো তৈরি হলো এগুলোর ক্ষেত্রে কি হবে, মিওসিস টুটা সেম, এটা হ্যাপ্লয়েডই থাকবে। 23টা কেমন, 23টা এরকম ডাবল হয়েছিল তো, এর মধ্যে এই একটা এদিকে যাবে, একটা এদিকে আসবে, এর মধ্যে একটা এদিকে যাবে, একটা এদিকে আসবে, তাহলে কি এটা হ্যাপ্লয়েডই থাকছে। কারণ এই যে ডাবল ছিল, মানে এই যে ডাবল ছিল এর এইটা আর এইটা কিন্তু রেপ্লিকেট কপি, যেটা এস দশায় তৈরি হয়েছিল, ঠিক আছে, রেপ্লিকেট কপি, মানে এটাদের মধ্যেও যা যা আছে এর মধ্যেও তাই তাই আছে। তাই এই দুটো যদি আলাদা হয়ে যায় তো সেম সেম ক্রোমোজোমই বিলং করবে, ঠিক আছে। তাই জন্য এদেরকে কিন্তু আমরা হ্যাপ্লয়েডই বলছি। তো মিওসিস প্রক্রিয়ায় যেহেতু একটা ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ মানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়, তাই এটাকে কি বলছি, হ্রাস বিভাজন বলছি। ক্লিয়ার? নেক্সট, সাইটোকাইনেসিস কাকে বলা হয়? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে। বাইভ্যালেন্ট কাকে বলা হয়? এই যে এই স্ট্রাকচারটাকে বাইভ্যালেন্ট বলা হয়। তো একটা ক্রোমোজোম এরকম ছিল, সেই ক্রোমোজোমটার মধ্যে কি ছিল, দুটো ডিএনএ যখন তৈরি হয়ে গেল এরা কি হয়ে গেল, দুটো শাখায় ভাগ হয়ে গেল, দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, দুটো বাহুতে ভাগ হয়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে এটাকে আমরা কি বলছি, বাইভ্যালেন্ট স্ট্রাকচার। ক্রসিং ওভার কোন দশায় হয়? মিওসিসের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায়, মনে রাখতে হবে দশাটার নাম। প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। এই জায়গাগুলো অনেকটা কনফিউজিং জায়গা, তো এই জন্য বলছি প্রত্যেককে, যাদের এখনো ক্লিয়ার হয়নি ভিডিওটা দেখে অবশ্যই ক্লিয়ার করে নেবে। সেই ভিডিওতে কিন্তু অনেক ডিটেলে কোষ বিভাজন পড়ানো আছে, ভীষণ ডিটেলে পড়ানো আছে। লোকাস কি, ক্রোমোজোমের যে স্থানে জিন প্রেজেন্ট থাকে সেটাকে আমরা লোকাস বলি। তো এখানে আমি জাস্ট আনসারগুলো এই কারণেই বলছি যাতে তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যায়, যদি তোমাদের আগে থেকে যাদের পড়া রয়েছে তাদের ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে। কিন্তু তোমরা যদি না পড়ে থাকো তাহলে বলবো কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখানে আমি জাস্ট একটা ব্রিফ ডেসক্রিপশন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য। এটার ক্ষেত্রে কি তৈরি হয়, জনন কোষ থেকে গ্যামেট ফর্মেশন হবে, তাহলে এটা একটা তাৎপর্য যে গ্যামেট গঠনে সাহায্য করছে, জননে সাহায্য করছে। মাইটোসিস ও মিওসিসের দুটো পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে, কোষ চক্রের গুরুত্ব। কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্র না হলে কি হতো, একটা জীব তার কিন্তু বৃদ্ধি হতো না, ঠিক আছে। একটা কোষ সে তার পুরো লাইফ সাইকেলে কি করছে, কোষটা আকারে বৃদ্ধি পাচ্ছে মানে ম্যাচিওর হচ্ছে, তারপর সে বিভাজন করে কোষের সংখ্যা বৃদ্ধি করছে। তো এই কারণে কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি করছে বলে সেই জীবেরও গ্রোথ হচ্ছে। আমাদের যখন জন্ম হয়েছিল তখন আমরা কি একটা মাত্র কোষ থেকে কিন্তু আমাদের জীবন লাইফ সাইকেল শুরু হয়েছে, সেটা কি জাইগোট। যখন একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় সেটা হচ্ছে একটা জাইগোট তৈরি করে, এক কোষ। সেই একটা মাত্র কোষ থেকে আজ আমরা এত বড় হয়েছি কেন, কারণ আমাদের মধ্যে কিন্তু সেল ডিভিশন হয়ে গেছে, কোষ বিভাজন হয়ে গেছে, একটার পর একটা বিভাজন হয়েছে, কোষের সংখ্যা বেড়েছে আর আমাদেরও গ্রোথ হয়েছে। তো এই হচ্ছে গুরুত্ব। সেম কোষ চক্রের গুরুত্ব, কোষ বিভাজনের গুরুত্ব অনেকটাই সেম হবে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য দেখো। অ্যামাইটোসিস, আমরা মাইটোসিস মিওসিস তো জানি, এগুলো ডিটেলে পড়া হয়েছে, কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি দেখতে পাওয়া গেছে, খুব ইজিলি এখানে কোষ বিভাজন হয়। এই ধরো নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসটা কি হয়, একটু আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তার সাথে সাথে সাইটোপ্লাজমের এরকম খাঁজ তৈরি হয়, আর নিউক্লিয়াসটা দুটো দিকে ভাগ হয়ে যায়, দিয়ে এখান থেকে আলটিমেটলি দুটো কোষ তৈরি হয়ে যায়। তো এইরকম ডিরেক্ট সরাসরি কোষ বিভাজনকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে, এটাকে বলছি সরাসরি কোষ বিভাজন। তারপরে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের পার্থক্য। ক্যারিওকাইনেসিস কি বললাম, নিউক্লিয়াসের বিভাজন, যেটা হতে গেলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টে দশা হতে হয়। সাইটোকাইনেসিস হতে গেলে সরাসরি সাইটোপ্লাজমের বিভাজন হয়, সেটা আবার উদ্ভিদ কোষে আলাদা, প্রাণী কোষে আলাদা, তোমরা নিশ্চয়ই পড়েছো। উদ্ভিদ কোষে কোষ পাত গঠন হয় আর প্রাণী কোষে ক্লিভেজ ফাড়ো তৈরি হয়। হেটেরোক্রোমাটিন কাকে বলে, দু ধরনের ক্রোমাটিন, আমরা ডিএনএ প্যাকেজিং পড়েছি না, ডিএনএ কি হয়, হিস্টোন প্রোটিন সহযোগে এরকম করে প্যাঁচাতে থাকে, তাহলে এই প্যাঁচানোর সময় যে হিস্টোন প্রোটিন সহযোগে পেঁচিয়ে পেঁচিয়ে এইরকম যে ইয়েটা তৈরি করছে, এগুলো কি ক্রোমাটিন তন্ত্রী। আর এই ক্রোমাটিন দু রকমের হয়, একটা ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোমাটিন। তো এই যে ক্রোমোজোম তৈরি হচ্ছে, এই ধরো একটা ক্রোমোজোম, তো এই হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশ, আর এইগুলো হচ্ছে কি টেলোমিয়ার অংশ। তো এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার অঞ্চলগুলো
খুব ভালো করে দেখতে পাওয়া যায় না, খুব হালকাভাবে দেখতে পাওয়া যায়। কেন? কারণ এখানকার ক্রোমাটিন তন্ত্রীগুলো এতটাই হালকাভাবে রঞ্জিত থাকে, সেগুলোকে সহজে দেখা যায় না। তো সেন্ট্রোমিয়ার স্থানে আর টেলোমিয়ার স্থানে ক্রোমাটিন তন্ত্রীগুলো কি ইন্টারফেস দশায় হালকাভাবে থাকে, এবং বিভাজনের সময় কোষ বিভাজন যখন হয় তখন গাঢ়ভাবে রঞ্জিত হয়। আর এই ধরনের ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে, ক্রোমাটিনগুলোকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। এগুলো কিন্তু কি ক্রসিং ওভারে অংশগ্রহণ করে না, ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার অঞ্চলে। তো 30% মতন হেটারোক্রোমাটিন থাকে একটা ক্রোমোজোমে, 30% হেটারোক্রোমাটিন। আর বাদবাকি যে অংশ তোমরা দেখতে পাচ্ছ না, এই যে এইগুলো যেগুলো আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব ইউক্রোমাটিনের অংশ, যেটা 70% থাকে। এগুলো সব ইউক্রোমাটিনের অংশ, ঠিক আছে। ক্রসিং ওভার পদ্ধতির গুরুত্ব লেখো। অণুবিস্তারণ ও মাইক্রো প্রপাগেশনের ধাপগুলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশনের ধাপ খুব ভালো করে পড়বে এটা। আচ্ছা, ধান, গম ইত্যাদির ডিস্ক লাইক পরাগযোগের জন্য ফুলগুলোর যে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, আচ্ছা, এদের পরাগযোগ বলে একটা এখানে টার্ম রয়েছে, সেখানে তোমরা স্বপরাগযোগ, ইতর পরাগযোগ এগুলো দেখবে। তো স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, কিন্তু ইতর পরাগযোগে তো হয়। তাহলে ইতর পরাগযোগের জন্য বাহক দরকার, আর সেই বাহকের জন্য তাদের কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য হয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিসের ভূমিকা। ওই যে বললাম, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? কারণ আমাদের জনন কোষটাও তো ডিপ্লয়েডই হতে পারতো, সেও তো মাইটোসিস বিভাজন করতে পারতো। যদি মাইটোসিস বিভাজন করতো তাহলে কি হতো? তাহলে যে গ্যামেটটা তৈরি হচ্ছে সেই গ্যামেটটাও কি হতো? ডিপ্লয়েড হতো। তাহলে দুটো গ্যামেট যদি দুটোই ডিপ্লয়েড হয়, তাহলে যে শিশুটা তৈরি হবে তার দেহে কি টেট্রাপ্লয়েড মানে 4n ক্রোমোজোম চলে আসতো, অতগুলো ক্রোমোজোম চলে আসতো। তাহলে এইভাবে বংশ পরম্পরায় যেতে যেতে আমরা কি দেখতাম? যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু দ্রুত হারে বাড়তো। তো এই ঘটনা ঘটলে কি জীবের অস্তিত্ব কিন্তু বজায় রাখা সম্ভব হতো না, যার জন্য মিওসিস প্রক্রিয়া হয়, ক্রোমোজোম নাম্বার অর্ধেক করে দেয়। অর্ধেক করে দেওয়ার পর দুটো যে গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেট দুটো মিলিত হলে আবার সেই ডিপ্লয়েড তৈরি হচ্ছে, মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকছে তার দেহকোষে। তো এই কারণে মিওসিসের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। অ্যানাফেজ দশায় কি কি? অ্যানাফেজিক চলন দেখতে পাওয়া যায়, বেমতন্তু তৈরি হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, মানে এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে এই একটা সেন্ট্রোমিয়ার তৈরি করে, এই একটা সেন্ট্রোমিয়ার তৈরি করে, দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যায়। এইগুলোই হচ্ছে অ্যানাফেজের বৈশিষ্ট্য। আর লাস্ট দুটো কোশ্চেন রয়েছে, মানব বিকাশের বয়স সন্ধিকাল, খুব খুব গুরুত্বপূর্ণ। বয়স সন্ধিকাল রয়েছে, ওখানে বিভিন্ন ধরনের দশা রয়েছে। আমাদের সারা জীবনে যত রকম দশা আসে, শৈশব দশা, বার্ধক্য দশা, পরিণত দশা, বয়ঃসন্ধি দশা, তো এই প্রত্যেকটা দশার 2-3টে করে গুরুত্ব বা বৈশিষ্ট্য পড়ে রাখবে, যে কোন দশায় কীরকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় মানুষের। তো বয়ঃসন্ধি দশায় যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো ভালো করে পড়বে। কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সাথে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়া কিভাবে সৃষ্টি হয়। দেখো, কোষ বিভাজন যদি ঠিকঠাকভাবে না হয়, বা কোষ চক্রের যে নিয়ন্ত্রণ, আমরা চেক পয়েন্ট পড়েছি না? চেক পয়েন্টে কি পড়েছি? যে G1 দশায় যদি নির্দিষ্ট কাজগুলো না হয় তাহলে S দশায় প্রবেশ করবে না, S দশায় যদি নির্দিষ্ট কাজ বা ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে G2 দশায় প্রবেশ করবে না। তো প্রত্যেকটা দশায় কিন্তু চেকিং হয় যে আগের দশায় ঠিকঠাক কাজ হলো কিনা, এগুলোকে বলা হয় চেক পয়েন্ট, অর্থাৎ কোষ চক্রের নিয়ন্ত্রণ। এবারে নিয়ন্ত্রণ যদি ঠিকঠাক না হয়, তাহলে কি হবে? মানে চেক করার জন্য কেউ নেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে থাকবে। অ্যাকচুয়ালি আমাদের নিয়ন্ত্রণগুলো রয়েছে বলেই বা চেক পয়েন্টগুলো রয়েছে বলেই যদি G1 দশায় ঠিকঠাক কাজ না হয়, কোষচক্র ওখানেই বন্ধ হয়ে যায়, সেই কোষটা আর বিভাজিত হতে পারে না। এবার ধরো ওরকম জায়গায় কেউ চেক করার নেই, আর G1 দশায় ঠিকঠাক কাজকর্ম হয়নি, S দশাতেও ডিএনএ রেপ্লিকেশন ঠিকঠাক হলো না, তার ফলে কি হবে? কোষচক্র চলছে, বাধা দেওয়ার তো কেউ নেই, কোষচক্র চলছে। কোষচক্র চললে অনিয়ন্ত্রিতভাবে বা ত্রুটিপূর্ণ কোষ তৈরি হবে, যার মধ্যে ধরো ডিএনএ ঠিকঠাক থাকবে না, বা তার সেই কোষের বৈশিষ্ট্য ঠিকঠাকভাবে মেনটেন হবে না। তাহলে এই রকম অনিয়ন্ত্রিত বা ত্রুটিপূর্ণ কোষপুঞ্জ যে তৈরি হবে, সেই কোষপুঞ্জটাকে আমরা কি বলি? টিউমার বলি তখন, ঠিক আছে। তো ওই জন্য চেক পয়েন্টের গুরুত্ব কিন্তু খুবই রয়েছে। চেক পয়েন্ট যদি না কাজ করে, অর্থাৎ নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু
অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে আর প্রচুর অদরকারি বা ত্রুটিপূর্ণ কোষ তৈরি হবে, যেগুলোকে আমরা কি বলছি, টিউমার কোষ বলছি। আর এই টিউমারগুলোই যখন আবার রক্ত, লসিকা এগুলোর মাধ্যমে আমাদের সারা দেহে ছড়িয়ে যাবে, মানে অনেকদিন সময় হয়ে গেলে এই কোষগুলো না সারা দেহে ছড়িয়ে যায়, তখন সেটা বিনাইন টিউমারে পরিণত হবে। প্রথমে বিনাইন টিউমার, তারপরে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়ে যাবে সারা দেহে ছড়িয়ে গেলে। ম্যালিগন্যান্ট টিউমার কি করবে, ক্যান্সার কোষ সৃষ্টি করতে শুরু করে দেবে। তো সারা দেহে যখন টিউমার ছড়িয়ে যায় তখন সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট, আর তারপরে এটা ক্যান্সার রোগে দাঁড়িয়ে যাবে। নেক্সট, ওইটা আগেও দিয়েছি না, কোষচক্রের গুরুত্ব। কোষচক্রের গুরুত্ব, তাহলে এই প্রশ্নগুলো ছিল তোমাদের চ্যাপ্টার 2 থেকে। তাহলে চ্যাপ্টার 1 থেকে এবং 2 থেকে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। আর প্রত্যেককে বলবো, এখনও যেহেতু যথেষ্ট সময় আছে, মাত্র 2টো চ্যাপ্টার, তো যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে প্রত্যেককে বলবো এই চ্যানেলের ভিডিও সেকশানে গেলে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, যেখানে খুব ডিটেলে তোমাদের এই জিনিসগুলো পড়ানো আছে। তো সেখান থেকে দেখলে তোমাদের সমস্ত ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা এই কোশ্চেনগুলো পড়ে পরীক্ষা দিতে চলে যাও, একদম 100% নাম্বার নিয়ে বাড়ি এসো। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের পর আবার তোমাদের সাথে দেখা হবে, আবার কিন্তু রেগুলার ওয়েতে তোমাদের ক্লাস আসবে আগামী ক্লাসগুলো। তো যারা যারা নতুন দেখছো তাদেরকে বলবো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে পারে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন তোমরাও ঠিক টাইমে পেয়ে যাবে আর তোমরাও কিন্তু সমস্ত ক্লাসগুলো ভালোভাবে দেখতে পারবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।